আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনের আকর্ষণ প্রতীক বুঝিয়ে দেয়া হলো প্রার্থীদের। ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা নিয়েছেন পছন্দের মার্কা। সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রচার শুরু করছেন পূর্ণভূমি থেকে। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের পর ফিরবেন পথসভা করতে করতে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। 1,60,000 টাকা পাবেন সর্বোচ্চ কর্মকর্তা, সর্বনিম্ন ধাপে 20,000। পীরের বাগের সংঘাতের জন্য একে অপরকে দুষছে বিএনপি জামায়াত। কৌশলে আচরণবিধি ভাঙে প্রার্থী ও দল, বলছেন বিশেষজ্ঞরা। ইসিকে কঠোর থাকার তাগিদ। সংসদ ও গণভোট একসাথে হওয়ার ফল জানাতে বিলম্ব হতে পারে, জানালো প্রেস উইং। নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ ডক্টর ইউনূসের। ভোটাভুটির পর বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে বলল আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টা সময় দেওয়া হলো বিসিবিকে। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মার্কাটা কি? ধানের শীষ। মার্কাটা কি? দাড়িপাল্লা। এমন নানা প্রতীকের আওয়াজ শুনতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রার্থীদের প্রচারণায় নামতে আজ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এজন্য সারাদিন সারা দেশে কর্মব্যস্ত সময় কেটেছে কর্মকর্তা ও প্রার্থীদের। অবশ্য অনেকেই নিজেদের প্রতিনিধি পাঠিয়ে প্রতীক সংগ্রহ করেছেন। দলীয় বা স্বতন্ত্র সব প্রার্থী ক্যামেরার সামনে পেয়ে বলেছেন ভোটাররা জয়ী করবেন তাদের। প্রতীক বরাদ্দ নিয়ে দুটি রিপোর্টের পরপর থাকছে। প্রথমে দৃষ্টি দেব ঢাকার আসনগুলোর দিকে। সকাল 9টাতেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসতে থাকেন প্রার্থীরা। যারা আগেই দলের মনোনয়ন পেয়েছেন তারা জানতেন নিজেদের প্রতীক। তবুও অনেকে সশরীরে এসে বুঝে নিয়েছেন প্রিয় প্রতীক, যেটি নিয়ে মাঠে ঘাটে যাবেন ভোটারদের কাছে। ঢাকা মহানগর ও জেলার মোট 20টি আসনে প্রতীক দেয়া হয় সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক বুঝে নেন তার প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। অন্যদিকে ঢাকা 15 আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতীক নেন এহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা 17 আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তো আমরা ঢাকা 15 আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন, রিটার্নিং অফিসার আজকে দিয়েছেন, আমরা সেটা আজকে গ্রহণ করলাম। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেছেন সেগুনবাগিচা অফিস থেকে। দাড়িপাল্লা, সাপলাগড়ি সহ রিক্সা মার্কা সহ আমাদের 10 দলীয় জোটে যে প্রার্থীরা রয়েছেন তাদের ঠিকমতো করে মানুষ ভোট দিবে। রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো সরগরম থাকে দিনভর। প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা, আশা জানান জয়ের। ঢাকার বিএনপি প্রার্থীরা মনে করেন জনপ্রিয়তার শীর্ষে তাদের দল, জোটসঙ্গীরাও আত্মবিশ্বাসী। নির্বাচনী প্রচার শুরু করতে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান এই মুহূর্তে কোথায় রয়েছেন? দক্ষিণ সুরমায় কখন নাগাদ রওনা হবেন তিনি? মূলত হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে এখন রওনা হয়েছেন হযরত শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে, এবং এর পরপরই তার যাওয়ার কথা রয়েছে দক্ষিণ সুরমায় তার শ্বশুর বাড়িতে, এবং সেখানে ডক্টর জুবাইদুর রহমান তারেক রহমানের সহধর্মিণী, যিনি তার প্রপিতামহের কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এবং এর আগে ঠিক রাত 8:04 তারেক রহমান সিলেটে এসে অবতরণ করেন, এবং তারপরে তিনি সেই সবার আগে বাংলাদেশ সম্বলিত সেই বাসে চড়ে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার প্রাঙ্গণে আসেন আম্বরখানা সিলেট এলাকায়। এবং এখানে আসার সময় তিনি যখন এই এলাকাতে প্রবেশ করলেন তখন পথে পথে নেতাকর্মী, সাধারণ মানুষ, তাদের উপচে পড়া এক ধরনের ভিড় ছিল, এবং তারেক রহমান হাত নেড়ে তাদের সেই অভিবাদনের জবাব দিয়েছেন, তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং দুহাত তুলে তিনি স্রষ্টার প্রার্থনাও কামনা করেছেন, তার জন্য যেন সাধারণ মানুষ দোয়া করে সেই আহ্বান তিনি জানিয়েছেন। এরপর হযরত শাহজালাল রহমতুল্লাহর
মাজার জিয়ারত করেন তিনি, দোয়া মোনাজাতে অংশ নেন এবং সেই মাজারের পাশেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী তার কবরও জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমি এখন যেখানটায় রয়েছি এটি হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ, যেই মাঠে আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তারেক রহমানের অংশগ্রহণে যে সমাবেশটি, এবং ইতিমধ্যেই সেই সমাবেশের মঞ্চ প্রস্তুত। ইতিমধ্যেই সেই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের এক ধরনের আগ্রহ, উদ্দীপনা এবং উপস্থিতি আমরা লক্ষ্য করছি, এবং দিনভরই সেই উপস্থিতিটি এবং রাতে অনেকেই সিলেটের বিভিন্ন সিলেট জেলার বিভিন্ন সংসদীয় আসন থেকে এসেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট হস্তান্তর করেছে বেতন কমিশন। সরকারি চাকরির 20টি গ্রেডে দেয়া হয়েছে বেতন বাড়ানোর প্রস্তাব। সর্বনিম্ন 20তম গ্রেডের মূল বেতন প্রস্তাব করা হয়েছে 20,000 টাকা, আর সর্বোচ্চ সচিব পর্যায়ে অর্থাৎ প্রথম গ্রেডের মূল বেতন হবে 1,60,000 টাকা। এটি কার্যকর হলে বর্তমান সময়ে যে বেতন বৃদ্ধি পাবে 100 থেকে 147%। তবে কার্যকর করা নিয়ে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। পে কমিশন গঠন করে সবশেষ 2015 সালে বাড়ানো হয়েছিল সরকারি চাকরিজীবীদের বেতন, তারপর কেটে গেছে প্রায় 10 বছর। পরিবর্তিত সময়ে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে গেল জুলাই মাসে পে কমিশন গঠন করে সরকার। প্রায় 6 মাস পর প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিল জাকির আহমেদ খান কমিশন। এতে প্রথম থেকে 20তম গ্রেডের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। 20তম গ্রেডের বর্তমান বেতন 8,250 টাকা। প্রস্তাবিত রিপোর্টে এই গ্রেডের মূল বেতন সুপারিশ করা হয়েছে 20,000 টাকা। সর্বোচ্চ সচিবদের বর্তমান মূল বেতন 78,000 টাকা, তা বাড়িয়ে মূল বেতন প্রস্তাব করা হয়েছে 1,60,000 টাকা। কোনো কোনো ক্ষেত্রে বেতন বাড়ছে 2 গুণের বেশি। 19তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে কমিশন। আগামী অর্থবছর থেকে পুরো মাত্রায় কার্যকরের সুপারিশ করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করেছে কমিশন। প্রতীক বরাদ্দ নিতে এসেও আচরণবিধি লঙ্ঘন করেছেন কোনো কোনো প্রার্থী। তফসিলের পর থেকে নিয়ম ভেঙে নানাভাবে ভোটের প্রচার চালিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন শোকজ করেছে অনেক প্রার্থীকে। বিশেষজ্ঞদের মতে দল ও প্রার্থীর আচরণ বিধিমালা থাকলেও প্রচারণার সময় কৌশলে সেটা লঙ্ঘন করেন প্রার্থী ও দলগুলো। দল বা প্রার্থী বিবেচনা না করে ইসিকে আরও কঠোর থাকার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এবারই প্রথম দল ও প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছেন। কিন্তু প্রতীক বরাদ্দের পরই অনেকে আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল করেছেন। তবে তফসিলের পর থেকেই বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা নিয়ম ভেঙে নানা কৌশলে ভোটের প্রচার চালিয়েছেন। গণভোটের প্রচারের আড়ালে সংসদ নির্বাচনের প্রচার করেছেন কেউ কেউ। এরই মধ্যে এসব দলের কিছু প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ভোটের পাশাপাশি হবে গণভোট, তাই ফলাফল ঘোষণায় দেরি হতে পারে এবার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে হওয়া নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে জরুরি সভায় এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও জানান, আজ মাঝরাত থেকে শুরু হবে ব্যালট পেপার ছাপানোর কাজ। প্রধান উপদেষ্টা জ্বালানি উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে। টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসির বোর্ড সভায় পারল না বাংলাদেশ। যেখানে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয় ভারতে খেলতে যেতে হবে বিসিবিকে, নইলে বিকল্প দল নেবে সংস্থাটি। বলা হচ্ছে সেই দেশ স্কটল্যান্ড। আইসিসি জানিয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই হবে ম্যাচ, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। এমনটাই জানিয়েছে ক্রিকইনফো। নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ নিয়ে দফায় দফায় বৈঠক হয় আইসিসি ও বিসিবির মাঝে, কিন্তু কোনো সুরাহা আসেনি সেসব সভা শেষে। এরই মাঝে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেয় পিসিবি। এমন অবস্থায় বোর্ড সভা মানে অ্যাপেক্স বডির মিটিংয়ে বসে আইসিসি। ভার্চুয়াল সেই সভা শুরু হয় বুধবার বিকেল 5টার দিকে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নেওয়া হয় ভোটাভুটি। জানা গেছে সেখানে 14-2 ভোটে ফলাফল বিরুদ্ধে যায় বিসিবির। সিদ্ধান্ত আসে টি-20 বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই খেলা হবে।